এলডিসি উত্তরণের পর সংকট মোকাবেলার প্রস্তুতি নেওয়ার আহ্বান বাণিজ্য মন্ত্রী। চীনের সহযোগিতায় স্থাপন করা হবে পাট গবেষণা কেন্দ্র। ঋণ নির্ভরতায় বাড়ছে দুশ্চিন্তা, ঝুঁকির সংকেত আইএমএফের। সংকট কাটাতে নেওয়া হবে উদ্যোগ, জানালেন অর্থ উপদেষ্টা। চাহিদা থাকলেও সৌর বিদ্যুতের জন্য সহজে মিলছে না ব্যাংক অর্থায়ন। গৃহস্থালির জন্য রুফটপ সোলার চালুর উদ্যোগ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। এলডিসি উত্তরণের পর সংকট মোকাবেলার জন্য কোমর বেঁধে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জানান, পোশাক শিল্পের বাইরে আরও 5 থেকে 6টি খাতকে নীতি সহায়তা দেওয়া হলে রপ্তানি আয় 150 বিলিয়ন ছাড়তে পারে। পাটের উৎপাদনশীলতা বৃদ্ধি ও নতুন বাজার খুঁজতে চীনের সহযোগিতায় গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। কর্মশালায় গবেষণা সংস্থা র্যাপিড জানায়, এলডিসি উত্তরণ দেশের অর্থনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় মাইলফলক হবে, কিন্তু রপ্তানি আয়ের জন্য এটি অশনি সংকেত। আংটারের পর্যবেক্ষণের প্রসঙ্গ টেনে বলা হয়, উত্তরণের পর বৈশ্বিক বাজারে রপ্তানি আয় কমতে পারে 7.5% পর্যন্ত। বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানির এককেন্দ্রিকতা অন্যান্য উন্নয়নশীল দেশের চেয়ে 4 গুণ বেশি। তাই এলডিসি উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়ন কিংবা ভারতের বাজারে বড় ধরনের শুল্কমুক্ত সুবিধা হারানোর ঝুঁকিতে পড়বে দেশ। তবে রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনলে ঘুরে দাঁড়ানো সম্ভব। চামড়াজাত পণ্য, পাদুকা, কৃষি প্রক্রিয়াজাতকরণ, সেমিকন্ডাক্টরের মতো উদীয়মান খাতের সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানানো হয়। আমরা যেন স্ট্যাগনেটেড না হয়ে যাই। এই যে উত্তরণের যে ধারাটা, এই উত্তরণের টিয়ারগুলি ঠিক করা হয়েছে যে একটা দেশ, একটা জাতি ক্রম উত্তরণের মাধ্যমে ইভেন্চুয়ালি একটা উন্নত দেশে পরিণত হবে। বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণ নির্ভরতায় বাড়ছে দুশ্চিন্তা, কমেছে সরকারের ঋণ ধারণ সক্ষমতা। বাংলাদেশের ঋণ ঝুঁকি লো বা নিম্ন থেকে মডারেট বা মাঝারিতে অবনমন করেছে আইএমএফ। বিগত সময়ে লাগামহীন ঋণ গ্রহণের কারণেই এই পরিণতি। অভ্যন্তরীণ বিশ্লেষণে বিষয়টি নিয়ে উদ্বেগ তুলে ধরেছে অর্থ মন্ত্রণালয়। বলা হয়েছে, ঋণের স্থিতিশীলতা রক্ষায় রাজস্ব বৃদ্ধির বিকল্প নেই। বিশ্লেষকরা বলছেন, শুধু বৈদেশিক ঋণই নয়, অভ্যন্তরীণ ঋণ গ্রহণ ও খেলাপি ঋণ আদায়ে ভিন্ন কৌশল দরকার। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মনে করেন, সংকট কাটাতে নেওয়া হবে সব ধরনের উদ্যোগ। বড় হচ্ছে বাজেটের অঙ্ক, বাস্তবায়নে বাড়ছে বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণ নির্ভরতা। এতে ঋণ দায় বাড়লেও বিকল্প না থাকায় তৈরি হচ্ছে ঝুঁকি। প্রস্তাবিত বাজেটে ঋণ লক্ষ্য এবং সুদ বাবদ ব্যয় কাঠামোতে চাপ স্পষ্ট। বৈদেশিক উৎস থেকে নেওয়া হবে 1,16,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের মূল বাজেট থেকে বেশি। সঙ্গত কারণে বেড়েছে বৈদেশিক ঋণের সুদ বাবদ বরাদ্দ। অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধে রাখা হয়েছে 1,05,000 কোটি টাকা। রাজস্ব আয় কাঙ্ক্ষিত মাত্রায় না বাড়ায় ঋণ নির্ভরতা বেড়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ পর্যালোচনায় বলা হয়, ঋণ গ্রহণ ও টাকার অবমূল্যায়নের কারণে ঋণের স্থিতি বেড়েছে। বেঞ্চমার্ক সুদের হার উচ্চ পর্যায়ে থাকায় বৈদেশিক ঋণের সুদ ব্যয় বাড়ছে। কর আদায় কম হওয়ায় আর্থিক পরিসর কমেছে। এতে সংকট মোকাবেলায় কমেছে সক্ষমতা। বাংলাদেশের ঋণ ঝুঁকি অবনমন করা হয়েছে। ঋণে জর্জরিত অর্থনীতি এবং আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল যেভাবে ঝুঁকি শ্রেণীকরণ করে, তার তো প্রভাব সর্বব্যাপী। তারা লোর থেকে মিডিয়াম করে গেছে এবং এর ফলে আমাদের সকল ক্ষেত্রেই কিন্তু বিপরীত ঋণাত্মক প্রভাব এসেছে। মোট বিদেশি ঋণের পরিমাণ এখন প্রায় 14 লাখ কোটি টাকা। মাথাপিছু ঋণ দায় দাঁড়িয়েছে প্রায় 74,000 টাকা। প্রশ্ন হচ্ছে, ঋণ দায় থেকে মুক্তি পেতে সরকারের করণীয় কি? বাংলাদেশের বাস্তবতার আলোকে এবং আমাদের অর্থনীতির কৌশলের আলোকে যে ধরনের পলিসি ম্যাট্রিক্স হওয়া দরকার, আমরা সেই পলিসি ম্যাট্রিক্সের দিকে যাব। এআইআইবি এবং এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি ইতিমধ্যেই সফর করেছে এবং একটা প্রতিশ্রুতিও দিয়ে গেছেন এবং প্রতিশ্রুতির পরিমাণ যে কোনো সময়ের থেকে অনেক বেশি।
বাজেট বাস্তবায়নে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ গ্রহণের প্রবণতা বাড়ছে। ঋণ লক্ষ্য 1,12,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের মূল বাজেটের চেয়ে বেশি। কিন্তু নানামুখী সংকটে চলছে ব্যাংক খাত। সংস্কার কার্যক্রম হাতে না নিলে এই খাতের ঋণ লক্ষ্য পূরণ কঠিন হবে। কোনো ব্যাংকে এক পরিবারের 2 জনের বেশি থাকবে না, 4 বছরের বেশি থাকবে না। 4 বছর হওয়া মাত্র রিটায়ার করবেন এবং রিটায়ার করলে আবার 4 বছর পরে আসতে পারবেন। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগটা অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে শুনানি করে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে এবং ওই কমিটির কাছে তিনি জবাবদিহি করবেন। আর্থিক খাতের সংস্কার কোনো কমিশন টমিশন কিচ্ছু করা লাগবে না। ঋণ ব্যবস্থাপনা সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। প্রকল্প বাস্তবায়ন কাঠামোতে আনা হচ্ছে পরিবর্তন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। কেউ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করতে চাইলে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার। সংসদেও এ বিষয়ে কথা হবে, এমনটা জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সিপিডি আয়োজিত সৌর বিদ্যুৎ ও বাজেট বিষয়ক সংলাপে সোলার প্যানেল পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দিতে বিনিয়োগের আহ্বান জানান তিনি। বলেন, কল্যাণমূলক রাষ্ট্র গঠনে নবায়নযোগ্য জ্বালানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সোলার প্যানেলের ব্যবহারের চ্যালেঞ্জ তুলে ধরে সিপিডি জানানো হয়, চাহিদা থাকলেও সৌর বিদ্যুতের জন্য ব্যাংক অর্থায়ন প্রক্রিয়া বেশ কঠিন। ফলে অনেক প্রকল্প শুধু স্থাপন পর্যন্তই সীমিত থাকে, দীর্ঘমেয়াদে এর ব্যবহার হয় না। ঋণ প্রাপ্তি সহজীকরণ, কর হ্রাস, দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ পরিকল্পনার পরামর্শ সংস্থাটি। দীর্ঘ শিল্প ও বাণিজ্যিক খাতের পাশাপাশি গৃহস্থালী পর্যায়ে 3 থেকে 5 কিলোওয়াট রুফটপ সোলার চালু করা হবে। আগামী 5 বছরে প্রায় 5,000 মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনা আছে ইটকলের। যদি এটা লাইফ থাকে, স্প্যান থাকে, বর্তমানে চায়না আছেন এবং আপনারা দেখবেন এখনো ডিসিশন হয়নি, আপনারা দেখবেন বড় চুক্তি হবে আমাদের এই সোলার ব্যাপারটা নিয়ে ইনশাআল্লাহ। বিষয়টা আপনাদের এইভাবে বলবো, নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে সকল সহযোগিতা বাংলাদেশের সরকার করতে চায়। পার্লামেন্টে আমার যেটুকু সুযোগ আছে সবটুকু তার সদ্ব্যবহার পুরোটাই করবো ইনশাআল্লাহ। লাভের আশায় পেঁয়াজ সংরক্ষণ করে এখন বড় ধরনের লোকসানের মুখে মেহেরপুরের চাষিরা। বাজার মূল্য কম থাকায় জেলা কৃষি বিভাগের পরামর্শে ও সরকারি ভর্তুকির এয়ারফ্লো মেশিন ব্যবহার করে পেঁয়াজ মজুত করেছিলেন তারা। তবে চাষিদের অভিযোগ, পচন রোধ করতে পারেনি নতুন প্রযুক্তি। বাধ্য হয়ে পচা পেঁয়াজ পুকুর ও নর্দমায় ফেলে দিচ্ছেন তারা। বাম্পার ফলন আর বাড়তি লাভের আশায় বুক বেঁধেছিলেন মেহেরপুরের পেঁয়াজ চাষিরা। কম দামে বাজারে না ছেড়ে ভালো মুনাফার আশায় তারা ঘরে তুলেছিলেন কষ্টার্জিত পেঁয়াজ। কিন্তু সেই সোনালী স্বপ্ন এখন চাষিদের গলার কাঁটা। সংরক্ষণাগার কিংবা বাড়ির উঠান, সবখানেই এখন পচা পেঁয়াজের স্তূপ আর দুর্গন্ধ। মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের চাষি সালাউদ্দিন হোসেন বাজারে ন্যায্য মূল্য না থাকায় প্রায় 500 মণ পেঁয়াজ মজুত করেছিলেন। আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়েও শেষ রক্ষা হয়নি, এর মধ্যেই পচে গেছে প্রায় অর্ধেক। নিরুপায় হয়ে পচা পেঁয়াজ ফেলে দিচ্ছেন পুকুরে। সরকারি ভর্তুকির যে এয়ারফ্লো মেশিন পচন রোধ করার কথা ছিল, তা এখন শুধুই শোভাবর্ধন করছে। 2 মাসে পেঁয়াজ যদি আপনার 200 মণ ফেলে দিতে হয়, আরও মনে করেন যে কারেন্ট বিল আছে, এখানে আপনার লেবারের চার্জ আছে, সেগুলো মনে করেন যে মোটামুটি এখন এটার বলন পড়ে যাচ্ছে প্রায় 800 থেকে 900 টাকা বলন পড়ে গেছে। ওনারা বলেছিল যে 9 মাস পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করা যাবে, কিন্তু 9 মাস তো এতে যাবে না। 9 মাস পর্যন্ত পেঁয়াজ তৈরি করে পেঁয়াজ একটাও আর পাওয়া যাবে না। পেঁয়াজ সংরক্ষণের জন্য কৃষি বিভাগের পরামর্শে এয়ারফ্লো মেশিন ব্যবহার শুরু করেন চাষিরা। অভিযোগ উঠেছে, এই নতুন প্রযুক্তি পেঁয়াজ রক্ষা করা তো দূরের কথা, উল্টো পচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। প্রথমবার এই প্রযুক্তির উপর ভরসা করেই অনেকে নিঃস্ব হওয়ার পথে। একই এলাকার আব্দুস সাত্তার কিংবা মৃদুল মল্লিকের গল্পটা একই রকম কষ্টের। মৃদুল মল্লিক প্রায় 5 বিঘা জমিতে পেঁয়াজ চাষ করে 230 মণ রেখেছিলেন এই এয়ারফ্লো মেশিনের ভরসায়, কিন্তু তারও প্রায় 150 মণই আবর্জনা তৈরি করেছে। দেশীয়ভাবে আমি ঝুলে রাখছিলাম 1 বিঘে ভুঁই, সেই 1 বিঘে ভুঁই পেঁয়াজের মধ্যে একটা পেঁয়াজও নষ্ট হয়নি। কিন্তু এই 2 বিঘে ভুঁই পেঁয়াজ রাখাতে আমার 2 বিঘে পেঁয়াজের মধ্যে আপনার হলো 4 ভাগের মধ্যে 3 ভাগই নষ্ট হয়ে গেছে। চোখের সামনে সব পেঁয়াজ নষ্ট হয়ে গেল, স্বপ্ন সব ধুলির সাথে হয়ে গেল। এখন সামনের দিক কি দিয়ে যে চাষ করবো সেই নিয়ে একটা বিভ্রান্তিতে চিন্তা ভাবনায় পড়ে আছি। পেঁয়াজ আমাদের 2 টাকা হবে বলে আমরা সে আশায় পেঁয়াজ তোলাম, সে আশাটা তো আমাদের হয়েছে না, সে তো ঘরে থেকেই চলে যাইছে।
চলতি মৌসুমে মেহেরপুরে ৫,২০০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। ঝুঁকি এড়াতে ১০০ চাষিকে ভর্তুকির মাধ্যমে দেওয়া হয় এই বিশেষ এয়ারফ্লো মেশিন। কিন্তু মাঠ পর্যায়ের এই বিপদ নিয়ে খোদ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, নতুন এই প্রযুক্তি কেন কাজ করছে না তা খতিয়ে দেখছেন তারা। আমরা চেষ্টা করছি যে কৃষক যে পেঁয়াজটা সংরক্ষণ করছে তার আর্দ্রতা ঠিক আছে কিনা, যে পরিমাণ রাখছে ঠিক আছে কিনা, বা যন্ত্রে কোনো ত্রুটি আছে কিনা, এটা আমরা মাঠ পর্যায়ে ঘুরে ঘুরে যার যেটা সমস্যা সেই সমস্যার সমাধানে কাজ করছি। কর্তৃপক্ষের আশ্বাসের বাণী হয়তো ফাইলবন্দী হয়ে থাকবে, কিন্তু মেহেরপুরের শত শত চাষির ঘাম আর শ্রমের পেঁয়াজ যেভাবে নর্দমা আর পুকুরে যাচ্ছে, তাতে আগামীতে পেঁয়াজ চাষে আগ্রহ হারানোর শঙ্কা তৈরি হয়েছে এই অঞ্চলে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। বিশ্বব্যাংকের ঋণে ভোলায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে মৎস্য অবতরণ কেন্দ্র, কিন্তু বরফকল ও অন্যান্য সুবিধা না থাকায় মুখ ফিরিয়ে নিয়েছেন জেলে ও ব্যবসায়ীরা। এদিকে ভবন হস্তান্তরের প্রায় ৩ মাস পার হলেও উন্মুক্ত হয়নি অবতরণ কেন্দ্রটি। জেলে ও মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ, নিম্নমানের কাজ করায় চালু হওয়ার আগেই দেখা দিয়েছে ভবনের বিভিন্ন অংশে ছোট ছোট ফাটল, ভেঙে গেছে টাইলস। ভোলা সদর উপজেলার কাঠির মাথা মৎস্যঘাট এলাকা। মেঘনা নদীর তীরে জেলেদের ধরা মাছ নিরাপদে খালাস, মৎস্য খাতে কর্মসংস্থান সৃষ্টি সহ বিভিন্ন উদ্দেশ্যে তৈরি হয় দোতলা এই ভবন। ২০২৩ সালে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয় মৎস্য অবতরণ কেন্দ্রটি। বিশ্বব্যাংকের ঋণে সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় তৈরি হয়েছে এটি। কিন্তু হস্তান্তরের ৩ মাস পেরিয়ে গেলেও ব্যবসায়ী ও জেলেদের জন্য উন্মুক্ত হয়নি এই মৎস্য অবতরণ কেন্দ্র। ব্যবসায়ীরা জানান, ভবন নির্মাণ হলেও নেই বরফকল, কোল্ড স্টোরেজ, ডিজিটাল স্কেল সহ অন্যান্য মেশিনারিজ। ফলে কোনো কাজে আসছে না অবতরণ কেন্দ্রটি। বরফকল হয় না, তাই আমরা এই বরফ বলাতে নিয়ে আনতে হয়। তো বলাতে আনলে আমরা এই বিল্ডিং এর মধ্যে মাছ দিয়েছে লাভ হইলো কি, আমরা মাছ এই বাইরেই বেচতাম পারি। যেটা উপকার হবো এটি তো করে না, তাহলে উপকার দেবো কি? যেটা প্রয়োজনীয় জিনিস সেটা তো করতে হবো। খারে যে মাছ বেচছো ওরকম কোনো লাইন কাদা নেই এটার ভিতরে। মৎস্য অবতরণ কেন্দ্রের স্থান নিয়েও অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের। তুলাতুলি বিশাল বড় একটা ঘাট, ইলিশা বড় একটা ঘাট, ভোলারখাল বড় একটা ঘাট, এই সমস্ত ঘাটে বিভিন্ন জায়গা থেকে জেলেরা আসে মাছ ধরে। কিন্তু ওই যে কাঠির মাথা ঘাট, এই ঘাটে জেলেরা ছোট ছোট জেলেরা ওই জায়গায় মাছ বিক্রি করে। একটা কোলেস্টার নাই, একটা বরফ মিল নাই, হেন মাছ কিনে নিয়ে আমাকে লাভটা কি? তবে অভিযোগের বিষয় অস্বীকার করেন ঠিকাদার। কাজের গুণগত মান অনেক ভালো হয়েছে এবং সার্বক্ষণিক ইঞ্জিনিয়ারদের পরিচালনায় ওই কাজটা হয়েছে। আমি তো পরিচালক, আমি ঢাকায় থাকি। ওইখানে যারা ইঞ্জিনিয়ার, আমার ইঞ্জিনিয়ার এবং যে প্রকল্পের ইঞ্জিনিয়ার ওইখানে সার্বক্ষণিক থেকেছে। ঠিকাদারের পক্ষে সাফাই গাইলেন মৎস্য বিভাগের নির্বাহী প্রকৌশলী নিজেও। পানিটা তো মনে করেন রাস্তা লেভেল পর্যন্ত হয়ে যায়, তখন বিভিন্ন সময় নৌকাগুলো আসছে, তারা তো আর ওইভাবে বিরাই নেই, তারা তো সরকারি মাল মারিয়ে দিয়েছে, যেমন লাগে লাগুক, তাতে তো তাদের কিছু যায় আসে না। বলা হয়েছে যত ধরনের ভুল ত্রুটি আছে সবকিছু সংশোধন করতে। ভবনটিতে বরফকল, কোল্ড স্টোরেজ সহ অন্যান্য সুবিধা যুক্ত করলে কিছুটা জমতে পারে অবতরণ কেন্দ্রটি, মনে করেন মৎস্যজীবীরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। ডিএসইতে প্রধান সূচক 51 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,৬০৫ পয়েন্টে। অন্যদিকে ডিএসইএসএ 10 পয়েন্ট বেড়ে ১,১৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই 30 সূচক 17 পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২,১২৭ পয়েন্টে। আজ হাতবদল হয়েছে ৮২৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল ৮৭৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার। দাম বেড়েছে ২৭৯টি প্রতিষ্ঠানের, কমেছে ৫৫টির, অপরিবর্তিত ছিল ৬১টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেনের ভিত্তিতে শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মা। প্রতিষ্ঠানটির মোট ৭৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পরের অবস্থানে আছে আইপিডিসি ও ব্র্যাক ব্যাংক। চলে যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরে। সেখানে প্রধান সূচক সিএসপিআই প্রায় ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫,১১৮ পয়েন্টে। সিএসসিএক্স সূচক বেড়েছে ৪ পয়েন্ট এবং সিএসই 30 সূচক বেড়েছে ৫৫ পয়েন্টে। আজ হাত বদল হয়েছে ৯৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল ৭৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। সিএসইতে লেনদেন হওয়া ২১১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ৮০টির, আর অপরিবর্তিত ছিল ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দর্শক, এই ছিল আমার কাছে পুঁজিবাজারের সর্বশেষ আপডেট। ইরানের তেল রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঐতিহাসিক ঘোষণার পর অর্থ ছাড়ের ঘোষণাও দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায়
5 দশক ধরে তেহরানে জব্দ থাকা $12 বিলিয়ন মুক্ত করা হবে। গঠন করা হবে 4টি ওয়ার্কিং গ্রুপ। সুইজারল্যান্ডের সদ্য শেষ হওয়া যুক্তরাষ্ট্র ইরান কারিগরি প্রতিনিধি দলের আলোচনায় এসেছে এই সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্র ইরান উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সরাসরি বৈঠকের একদিন পরেই শেষ হলো দুদেশের কারিগরি দলের বৈঠক। সফলভাবেই শেষ হয়েছে আলোচনা, দাবি উভয় পক্ষের। পরবর্তী ধাপের আলোচনা কবে জানায়নি কোনো পক্ষ, তবে নিশ্চিত করেছে দ্বিতীয় রাউন্ডেও অংশ নেবেন উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। থাকবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট, ইরানের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী। কারিগরি দলের আলোচনায় 4টি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে, যারা নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক কার্যক্রম পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের বিষয়গুলো দেখভাল করবে। প্রধান আলোচক ও ইরানের পার্লামেন্ট স্পিকার বাখের কালিভাব জানিয়েছেন, হরমুজ প্রণালী কখনোই আর যুদ্ধপূর্ব অবস্থানে ফিরবে না। এখন থেকে আইন মেনে এটি নিয়ন্ত্রণ করবে তেহরান। হরমুজ প্রণালীতে হটলাইন ও সেন্টার স্থাপন সহ সমন্বয়ের বিষয়ে সম্মত হয়েছি। এর ফলে চলাচলকারী জাহাজগুলো আরও নিরাপদে ও দক্ষতার সাথে পারাপার হতে পারবে। অবশ্যই আমরা আন্তর্জাতিক আইন সম্পূর্ণরূপে মেনে চলব। আশাব্যঞ্জক কথার পাশাপাশি হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, ইরান শর্ত মেনে না চললে যা করার তাই করবে যুক্তরাষ্ট্র। এর আগে ইরানের তেল রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঐতিহাসিক ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। সিদ্ধান্ত নেয় জব্দকৃত $12 বিলিয়ন সম্পদ মুক্ত করারও। হরমুজের বিষয়ে আমরা বেশ ভালো অবস্থানে আছি। গতকাল সেখান দিয়ে এ যাবৎকালের সবচেয়ে বেশি তেল এসেছে। প্রণালীটি সম্পূর্ণ উন্মুক্ত। আরেকটি বিষয় হলো, সেখানে এমন একটি দেশ আছে যারা কখনোই পারমাণবিক অস্ত্র বানাবে না। এদিকে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল কিছু পণ্য বিক্রিতে 60 দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। ইস্যু করা হবে নতুন লাইসেন্স। কড়াকড়ি উঠে যাওয়ায় 1 সপ্তাহে প্রায় 4 কোটি ব্যারেল তেল রফতানি করেছে তেহরান। অনিক রহমান, যমুনা নিউজ। কাতারের রাস লাফান শিল্পনগরীতে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত 13 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত কমপক্ষে 66 জন। নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের নাগরিক। সোমবার দেশটির জ্বালানি মন্ত্রণালয় নিশ্চিত করেছে এই তথ্য। রাস লাফানের দুর্ঘটনা কবলিত স্থাপনাটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সংরক্ষণ করা হয়। গত মার্চ মাসে ইরানের এক হামলার পর বন্ধ হয়ে গিয়েছিল কারখানাটি। পুনরায় চালু করার উদ্যোগ নেওয়ার পরই ঘটল বিস্ফোরণ, যার প্রভাবে কেঁপে উঠেছিল রাজধানী দোহা। প্রায় 70 কিলোমিটার দূর থেকেও টের পাওয়া গেছে কম্পন। বিস্ফোরণের কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। We have started full investigation to determine the cause of this unfortunate of the extent of damage that's been done. No, it will be shut until we can first. দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।